আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? শুভ সকাল। শুভ সকাল ম্যাডাম। আচ্ছা, বাকিরা আসতে থাকুক, আমরা শুরু করি। আমরা গত ক্লাসে হচ্ছে সরকার কাঠামোতে ছিলাম হচ্ছে সরকার কাঠামো যে প্রথম 3টা ক্লাস তোমরা মানে শোনা যাচ্ছিল কম, ভলিউম কম ছিল জন্য এটা একটু রিপিট করছিলাম। আমরা রাষ্ট্র কি দেখছি, তারপর সরকারের ধারণা নিয়েছি, এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগের ধারণা নিয়েছি, আধুনিক সরকার ব্যবস্থা আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, তো আজকে আধুনিক সরকার ব্যবস্থা আলোচনা করে গণতন্ত্রে চলে যাব। যেহেতু এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এই অধ্যায়টা এমনিতেও রিপিটের প্রয়োজন ছিল। আর তার উপর তোমাদের তো আমি যে ক্লাসটা নিয়েছি তোমরা অনেকেই শুনতে পাও নাই, এই জন্য এটা আমি এখন আজকে আলোচনা করব। আধুনিক সরকারের যে শ্রেণী বিভাগ এটা হচ্ছে লিকক প্রদত্ত। অধ্যাপক লিকক হচ্ছে আধুনিক সরকারের যে শ্রেণীবিভাগটা দিয়েছে সেটা দেখো। এই হচ্ছে আধুনিক সরকার, যেটা তিনি প্রধানত 2 ভাগে ভাগ করেছেন, গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র। গণতন্ত্র হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতির সরকার, স্বৈরতন্ত্র হচ্ছে বিকৃত প্রকৃতির সরকার। গণতন্ত্র হচ্ছে যেখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করতে পারে, জনগণের মতামত, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা এর প্রতিফলন হয় শাসন ব্যবস্থায়। আর স্বৈরতন্ত্র হচ্ছে যেখানে কিনা এক ব্যক্তি বা একটা গোষ্ঠী মাত্র ক্ষমতায় থাকবে এবং তারা জনগণের মতামতের কোনো তোয়াক্কা করবে না। তারা নিজেদের মতো নিজেদের প্রয়োজনে শাসন কাজ পরিচালনা করবে। তাই এটা বিকৃত রূপ, আমরা সাধারণত স্বৈরতন্ত্র সমর্থন করি না। এখন তিনি গণতন্ত্রকে লিকক আরো 2টা ভাগে ভাগ করেছে। আধুনিক কালে গণতন্ত্রের 2টা রূপ আমরা দেখি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কোনটা? যেটা হচ্ছে গিয়ে আহ আহ, রাজতন্ত্রের আমরা 2টা স্বরূপ দেখেছিলাম। হ্যাঁ, আমরা সামনে কিন্তু রাজতন্ত্র আবার পাবো। রাজতন্ত্রের আমরা 2টা স্বরূপ দেখেছি, একটা হচ্ছে চরম একদম অ্যাবসলিউট মনার্কি, চরম রাজতন্ত্র, আরেকটা হচ্ছে লিমিটেড মনার্কি বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। চরম রাজতন্ত্র সেটাকে বলে যেটা হচ্ছে পুরোপুরি রাজা, আগের দিনে যেমন মুঘল রাজারা ছিল, হ্যাঁ এরকম রাজতন্ত্র, যেখানে রাজার কথায় শাসন কার্য পরিচালনা করে, রাজার একটা সভাসদ থাকে, রাজা অর্ডার করে, তার কথা অনুযায়ী পুরো শাসন ব্যবস্থা পরিচালিত হয়, এটা হচ্ছে চরম রাজতন্ত্র। আর আধুনিক কালে এই ধরনের রাজতন্ত্র আমরা খুব কমই দেখি। আমরা এরকম রাজতন্ত্র দেখি হচ্ছে গিয়ে সৌদি আরবে। হ্যাঁ, সৌদি আরবে রাজতন্ত্র আছে এবং রাজার কথায় সবকিছু চলে। কিন্তু আবার আমরা অন্য আরেকটা রাজতন্ত্র দেখি যেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যেটা আমরা ব্রিটেনে দেখি, যেখানে রাজা রানী তার সব ধরনের মর্যাদা পাচ্ছে। হ্যাঁ, এবং তার নামে সবকিছু হচ্ছে। হ্যাঁ, ইন দ্য নেম অফ কুইন, এরকম হচ্ছে রাজার নামে সবকিছু হচ্ছে, কিন্তু প্রকৃত ক্ষমতাটা আছে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে। তো সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ রাজার হাতে কোনো ক্ষমতা থাকবে না। রাজা হচ্ছে গিয়ে একজন নিয়মতান্ত্রিক প্রধান। আমাদের দেশের রাষ্ট্রপতি যেরকম, আমাদের দেশের প্রেসিডেন্টের পদটা যেরকম সেরকম রাজার পদটা সেরকম, যে তিনি হচ্ছে একজন আলংকরিক। হ্যাঁ, মানে সে একজন মানে একটা ডেকোরেশনের মতো, সে রাজার একটা পদ থাকলো, সে সব ধরনের মর্যাদা পাবে, তার নামে সবকিছু হবে, সে সব ধরনের অতিথিদেরকে সি অফ করবে। হ্যাঁ, সব অনুষ্ঠানে তিনি প্রধান গেস্ট হবে, কিন্তু তার হাতে ক্ষমতাটা থাকবে না, ক্ষমতাটা থাকবে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে। এই প্রক্রিয়াটাকে বলা হয়
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সাধারণত সংসদীয় সরকার ব্যবস্থা হয়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাবো না। কারণ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার যে ধারণাটা, যে কনসেপ্টটা একটু পরে আমরা আলোচনা করব, ওইটা কোনোভাবেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সাথে যায় না। এজন্য নিয়মতান্ত্রিক রাজতন্ত্র শুধুমাত্র সংসদীয় হয়, কারণ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় দুইটা পদ থাকে, পাশাপাশি দুইটা পদ থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ, যিনি হচ্ছেন গিয়া নির্বাহী প্রধান। আরেকটা হচ্ছে আহ একটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ, আর অন্যটা হচ্ছে হয় রাজা বা রানী। আর যেখানে রাজা রানী থাকবে না, সেখানে হচ্ছে আমাদের মতো রাষ্ট্রপতি। আমরা কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা আমাদের দেশে। তো আমাদের দেশে দুইটা পদ আছে আমরা জানি, একটা পদ হচ্ছে প্রধানমন্ত্রী, অন্যটা রাষ্ট্রপতি। আর যাদের দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, তাদের দেশে একটা হচ্ছে প্রধানমন্ত্রী, অন্যটা হচ্ছে রাজা বা রানী। কিন্তু এখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এটা সম্ভব না, কারণ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় একজনই প্রধান থাকে। নিয়মতান্ত্রিক প্রধান বলে কোনো পদ নাই, একজনই প্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। এই জন্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সম্ভব না। তো সংসদীয় সরকার ব্যবস্থা আর আরেকটা রূপ হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্র থেকে সবকিছু পরিচালিত হয়, যুক্তরাষ্ট্রীয় না। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থার সাথে আহ, 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 যায়, কিন্তু লিককের শ্রেণীবিভাগে আমরা সেটা পাই নাই। এখন এ পাশে চলে আসি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হচ্ছে যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতে পারে। আমরা যদি বাংলাদেশের কথা বলি, আমরা আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই না? আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না? জি ম্যাম। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কেন আমরা? কারণ হচ্ছে আমরা আমাদের দেশের রাষ্ট্রপতিকে আমরা নির্বাচিত করি। আমি বললাম যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত করি। আমরা কি রাষ্ট্রপতিকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি? না। আমরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি না। আমরা নির্বাচিত করি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এমপিদেরকে নির্বাচিত করি। ওই ৩৫০ জন এমপি হচ্ছে পরবর্তীতে তাদের মধ্যে ভোটাভুটি করে একজনকে রাষ্ট্রপতি বানায়। এইভাবে পরোক্ষভাবে আমরা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নির্বাচিত করি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও নির্বাচন হয়েছে কিছুদিন আগে, আমরা দেখেছি। এই ২০ তারিখে তাদের ক্ষমতার হস্তান্তর হবে। সেখানে কি হলো? সেখানে হচ্ছে জনগণ ভোট দিয়ে ইলেকটোরাল কলেজের সদস্যদেরকে নির্বাচিত করা হলো। ওখানে ৫০টা অঙ্গরাজ্য আছে। তো ৫০টা অঙ্গরাজ্যের জনগণ মানে ইলেকটোরাল কলেজের সদস্য কিন্তু ৫০ না। ইলেকটোরাল কলেজের সদস্য হচ্ছে ৫৩৮ জন। হ্যাঁ, এই ৫৩৮ জন, যে অঙ্গরাজ্য বড় সেখানে ইলেকটোরাল কলেজের মেম্বার বেশি, যে অঙ্গরাজ্য ছোট সেখানে ইলেকটোরাল কলেজের মেম্বার কম। তো টোটাল ৫৩৮ জন ইলেকটোরাল কলেজের মেম্বার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত হলো। নির্বাচিত হবার পর তারা ভোট দিয়ে জো বাইডেনকে প্রেসিডেন্ট বানালো। ঠিক আছে? সেটাও কিন্তু প্রত্যক্ষ না, পরোক্ষভাবে। তো আমরা এই আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেটাও প্রজাতন্ত্র, আবার বাংলাদেশের দিকে যদি তাকাই, সেটাও হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের দুইটা রূপ হচ্ছে সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় রূপটা হচ্ছে বাংলাদেশ, আর রাষ্ট্রপতি শাসিত রূপটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সেখানে রাষ্ট্রপতি হচ্ছে সকল ক্ষমতার অধিকারী, এবং সেখানে শাসন বিভাগের যারা সদস্য, অর্থাৎ রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিসভার সদস্য, এদেরকে তাদের কাজের জন্য কোনোভাবেই আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। এই জন্য সেটা রাষ্ট্রপতি শাসিত। আর আমাদের এখানে বাংলাদেশে আমাদের শাসন বিভাগের মন্ত্রী পরিষদ, মন্ত্রীদের সবাইকে তাদের কাজের জন্য পার্লামেন্টের নিকট জবাবদিহিতা করতে হচ্ছে। এজন্য আমরা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা আবার দুই ধরনের হয়, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক হচ্ছে আমাদের দেশ, আমরা কেন্দ্র থেকে সবকিছু পরিচালিত করি। আর যুক্তরাষ্ট্রীয়, আমি আসলে একটা উদাহরণ দেই। আহ ভারত হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, একই সাথে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। কারণ ভারতে ২৩টা অঙ্গরাজ্য আছে, না বর্তমানে ২২টা অঙ্গরাজ্য আছে। তো এই ভারতে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, সংসদীয় ম্যাম ২২ সরকার। নাম্বারটা কোনটা? কি? ২১টা ছিল না ভারতের অঙ্গরাজ্য, ২২ নাম্বারটা কোনটা? ভারতে ছিল ২৩টা অঙ্গরাজ্য, সর্বশেষ ছিল তেলেঙ্গানা। তারপরে তেলেঙ্গানা হওয়ার পর ২৩টা যখন হয়েছিল, পরে কাশ্মীরের যে এ, মানে এই যে অঙ্গরাজ্যের যে আলাদা যে মর্যাদাটা ছিল, এই মর্যাদা বিলুপ্ত করে দেওয়ার পরে এখন হয়ে গেছে ২২টা। ২১টা না, ২৩টা ছিল, এখন না ম্যাম, ২২টা। আমাদের ভূগোল বইয়ে ছিল তো এই জন্য আর কি।
হ্যাঁ, না ঠিক আছে। এখন ২২টা। আমি মোটামুটি সিওর এখন ২২টা। আচ্ছা। ও আর হচ্ছে প্রজাতন্ত্র হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। প্রজাতন্ত্র তো জানি। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ২ ধরনের হয়। যুক্তরাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ আমরা দিব। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের এককেন্দ্রিক উদাহরণ আমার আপাতত মাথায় নাই। এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আসলে খুবই কম। মানে বেশিরভাগ দেশ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় পরিচালিত হয়। তো আমি নেটে সার্চ দিয়ে দেখব যে আসলে আছে কিনা। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। সেটা হচ্ছে গণতন্ত্র। আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার এবং এটা মুখস্থ করা তোমাদের জন্য একদম দুধভাত, খুবই সহজ। আমরা এইখানে যে আমি চার্ট করে এটার শব্দগত উৎপত্তিটা দেখিয়েছি, এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলকের জন্য লাগে যে ডেমোক্রেসি শব্দটি কিভাবে আসছে। ডেমোক্রেসির ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি এসেছে গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটোস বা ক্রাটিয়া থেকে। ডেমোস শব্দের অর্থ জনগণ, ক্রাটোস বা ক্রাটিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। অর্থাৎ বোঝা গেল যে জনগণের শাসন ক্ষমতাকেই বলা হয় গণতন্ত্র। অর্থাৎ উৎপত্তিগতভাবে আমরা বলব জনগণের যে শাসন ক্ষমতা সেটাই হচ্ছে গণতন্ত্র। এখন আমি কিছু প্রামাণ্য সংজ্ঞায় যাই। প্রামাণ্য সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা আমি রেড মার্ক করে দিয়েছি, আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা। কারণ এটা ফ্রিকোয়েন্টলি আসে যে এই উক্তিটি কার? তখন যেন তোমরা পারো এটা আব্রাহাম লিঙ্কনের উক্তি। তো এক কথায় যদি নিজের ভাষায় বলতে হয় তোমরা গণতন্ত্র সম্পর্কে বলবা যে গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের অংশগ্রহণ থাকে। ঠিক আছে? এটা তোমরা নিজের ভাষায় লিখবা। এরপর দেখি ওর বইয়ে কেমন ছিল। বইয়ে ছিল এরকম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে সরকার গঠন করে ও তা পরিচালনা করতে পারে এমন সরকার ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। প্রফেসর সিলি বলেছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ইন হুইচ এভরিওয়ান হ্যাজ এ শেয়ার। অর্থাৎ গণতন্ত্র এমন একটি সরকার যেখানে সবারই অংশগ্রহণের সুযোগ আছে, সবার, এভরিওয়ান হ্যাজ এ শেয়ার। ডাইসি বলেছে ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ গভর্নিং বডি ইজ কম্পারেটিভলি লার্জ ফ্র্যাকশন অফ দ্য এন্টায়ার পপুলেশন। গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যেখানে শাসনকারী গোষ্ঠীটা হচ্ছে পুরা জনগোষ্ঠীর একটা বড় অংশ। আর প্রেসিডেন্ট লিঙ্কনের সংজ্ঞাটা তো মাস্ট পড়বে, এটা 3 স্টার হবে। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এবং অথবা এটা যদি বাংলায়ও আসে যে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। উক্তিটি কার? তখন তোমরা বলবে এটা আব্রাহাম লিঙ্কনের উক্তি। অথবা বলতে পারে একের জন্য যে গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি দাও। এটা খুব বেশি আসে তো এইজন্য তোমরা এটা মুখস্থ করবা। এখন হচ্ছে আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলা দেখি। প্রথমত জনগণের সম্মতি থাকবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়, অবশ্যই জনগণের সম্মতি থাকবে। জনগণের সম্মতি না থাকলে সেটা গণতন্ত্র না হয়ে যাবে স্বৈরতন্ত্র। নির্বাচনের মাধ্যমে হচ্ছে জনগণ তাদের সম্মতির বহিঃপ্রকাশ ঘটায়। আমরা যখন নির্বাচনে ভোট দেই, ভোট দিয়ে আমরা আমাদের পছন্দের ক্যান্ডিডেটকে নির্বাচিত করি। এভাবে আমরা জনগণ আমাদের সম্মতি প্রদান করি হচ্ছে গণতন্ত্রে। বহুদলীয় ব্যবস্থা। গণতন্ত্রে দ্বিদলীয় ব্যবস্থাও থাকে। থাকে না তা না, থাকে, কিন্তু গণতন্ত্রকে যদি আমরা মানে সুন্দরভাবে যেটাকে গণতন্ত্র সফল যদি করতে চাই সেক্ষেত্রে বহুদলীয় ব্যবস্থা থাকাটা অত্যাবশ্যক। অনেকগুলা দলের মধ্যে নির্বাচন হলে জনগণ অনেকগুলা দলের মধ্য থেকে পছন্দ করে যখন ক্যান্ডিডেট নির্বাচিত করে, সেটা হচ্ছে আসলে প্রকৃত গণতন্ত্র। ২ টা দল নিয়ে করলে আসলে ঘুরে ফিরে ২ টা দলই আসে। সেটা হচ্ছে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা থাকে না। তৃতীয়ত গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিচার ব্যবস্থা স্বাধীন থাকে। সেখানে বিচার ব্যবস্থায় বিচারকদের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকে না। নিয়মতান্ত্রিক ব্যবস্থা বলতে বোঝায় সাংবিধানিক ব্যবস্থা। গণতন্ত্রে সংবিধান থাকে এবং সেই সংবিধানের অনুযায়ী শাসকরা রাষ্ট্র পরিচালনা করে থাকে। ৫ হচ্ছে আইনের শাসন। আমরা আইনের শাসনের ৩ টা ধারণা জানি যে আইনের চোখে সবাই সমান। সবাই আইনের সমান সুযোগ লাভের অধিকারী। কাউকে বিনা বিচারে গ্রেফতার করা যাবে না।
তো আইনের শাসনের এই ৩টা বৈশিষ্ট্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিদ্যমান থাকে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংবাদপত্র স্বাধীনভাবে প্রচারণা করতে পারে। তাদের গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংবাদপত্রের কাজে বা সাংবাদিকদেরকে কাজে হস্তক্ষেপ করা হয় না। গণতন্ত্রে প্রাপ্তবয়স্করা ভোটাধিকার প্রাপ্ত হয়। যেমন আমাদের দেশে ১৮ বছর হলেই প্রত্যেকে ভোটাধিকার প্রাপ্ত হয় এবং গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল সরকার ব্যবস্থা। অর্থাৎ দায়িত্বশীলতা আছে, অর্থাৎ জবাবদিহিতা আছে। গণতন্ত্রে শাসন বিভাগের সদস্যরা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করে থাকে। এই বৈশিষ্ট্যগুলা তোমাদের কোন কাজে লাগবে বলি? তোমাদের উদ্দীপককে ধরার জন্য তোমাদের কাজে লাগবে। অর্থাৎ উদ্দীপকে এরকম বৈশিষ্ট্যগুলা দিয়ে যদি বলে যে কয়েকটি রাষ্ট্র, সে দেশের জনগণরা প্রাপ্তবয়স্ক হলেই ভোট দিতে পারে, সে দেশে আইনের শাসন বিদ্যমান। এখন বলো উক্ত রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? তখন তোমরা বলবা যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। এই জন্য আমাদের বৈশিষ্ট্যগুলা লাগে হচ্ছে উদ্দীপক ফাইন্ড আউট করার জন্য। গণতন্ত্রের প্রকারভেদ হচ্ছে ২টা। প্রত্যক্ষ গণতন্ত্র যেখানে জনগণ সরাসরি ভোট দিত, সেটা হচ্ছে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলা, বর্তমানে নাই। বর্তমানে হচ্ছে সব পরোক্ষ গণতন্ত্র, যেখানে হচ্ছে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি এবং প্রতিনিধিরা হচ্ছে রাষ্ট্রের প্রশাসন পরিচালনা করে। গণতন্ত্রের দোষ গুণ আমি আলোচনা করেছিলাম, এগুলা বইয়ে সব দেওয়া আছে এবং এত সহজ ভাষায় দেওয়া আছে যে আমার মনে হয় যে আলোচনার প্রয়োজন নাই। আমি এখানে বলে রাখি যে মাঝে মাঝে হয় কি, উদ্দীপকে তোমাদেরকে ধরতে বলবে যে এটা কোন সরকার ব্যবস্থা। ধরে নাও যে সেখানে গণতন্ত্রের সরকার ব্যবস্থা বলা হয়েছে এবং তোমরা সেটা বুঝতে পেরেছো। তখন উচ্চতর দক্ষতায় গিয়ে বলো, উক্ত সরকার ব্যবস্থার কি তোমার কাছে তুমি কি উক্ত সরকার ব্যবস্থা পছন্দ করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই ধরনের একটা প্রশ্ন, যে সপক্ষে যুক্তি দেওয়ার কথা যদি বলে, তখন আমাদের গণতন্ত্রের গুণগুলা প্রয়োজন হয়। আমাদের গণতন্ত্রের দোষ সাধারণত প্রয়োজন হয় না। তো তাও তোমরা চোখ বুলাই নিবা। এগুলো আমি আলোচনা করছি না, এগুলা খুবই সহজ, তোমরা বই দেখলেই পারবা। তো সপক্ষে যুক্তি যখন বলবে যে সপক্ষে যুক্তি দাও উক্ত সরকার ব্যবস্থার, তখন তোমরা গণতন্ত্রের গুণ আলোচনা করবা। আর গণতন্ত্রের সফলতার শর্তগুলাও বিশেষ চতুর্থ মানে ৪ নম্বর প্রশ্নে চলে আসে উচ্চতর দক্ষতায়, যে এই বিষয়গুলা থাকলে পরে আমরা বলবো গণতন্ত্র সফল। যেমন শিক্ষা থাকতে হবে। জনগণ যদি রাজনৈতিকভাবে অসচেতন হয়, অশিক্ষিত হয়, তাদেরকে তুমি ১০ টাকা চা খাওয়াইয়া ভোট দেওয়াই দিতে পারবা। তাহলে সে তাতে কিন্তু গণতন্ত্র সফল হবে না। অর্থনৈতিক সাম্য থাকতে হবে। তোমার অর্থনৈতিক বৈষম্য নিয়ে একটা শ্রেণী খেতে পায় না, তাদের ৩ বেলার খাবারের মজুদ নাই। আরেকটা শ্রেণী প্রচুর ধনী হয়ে গিয়েছে। এইভাবে বৈষম্য করে যে ধরনের শাসন ব্যবস্থা, সেটাকে আমরা গণতন্ত্র বলবো না। সেটা গণতন্ত্রের সফলতার অন্তরায়। সামাজিকভাবে সাম্য থাকতে হবে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে গণতন্ত্রের ক্ষেত্রে। যদি না পায় তাহলে গণতন্ত্র কিন্তু সফল হয় না। অর্থাৎ ম্যাম, এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে সেটাকে পারে? মানুষকে, অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের জন্য পর্যাপ্ত একটা ব্যবস্থা থাকতে হবে গণতন্ত্রে। কেউ কি কিছু জিজ্ঞেস করেছিলে? ম্যাম, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? এটার প্রশ্নটা ধরো তোমার ৪ এর জন্য বলতে পারে যে তোমাকে গতে বললো যে ফাইন্ড আউট করো কোন কোন ধরনের সরকার ব্যবস্থা। তো ৪ এ গিয়ে বলতে পারে উক্ত সরকার ব্যবস্থার সফলতার শর্তসমূহ লেখো। এটা তোমরা যখন জি ম্যাম। টেস্ট পেপার গুলা ঘাটবা না, তখন দেখবা গণতন্ত্রের প্রশ্ন কখনো কঠিন হয় না। গণতন্ত্রের প্রশ্নগুলো খুবই সহজ হয়। ঠিক আছে, গণতন্ত্র নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তারপর হচ্ছে সহনশীলতা থাকবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। প্রত্যেকে এই যে রাজনৈতিক দলগুলা, এরা একে অপরের প্রতি সহনশীল, নমনীয় মনোভাব থাকবে। এই যে আমাদের দেশে মাইরা ফেলে কাইটা ফেলে এইরকম না, সহনশীল মনোভাব থাকবে। এক দল আরেক দলকে শ্রদ্ধা জানাবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একটা ভ্রাতৃত্ববোধ থাকবে। সকল দলের সাথে, সব ধরনের আদর্শে বিশ্বাসী মানুষ একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। গণতন্ত্রে গণতান্ত্রিক ঐতিহ্য থাকবে, যেটা কিন্তু আমাদের নাই। আমাদের দেশে কিন্তু স্বৈরতন্ত্রের ঐতিহ্য আছে, আমাদের দেশে সামরিক শাসনের ঐতিহ্য আছে। আমাদের গণতন্ত্র অনেক পরে আসছে, ১৯৯৬ সালে ১৯৯২ সালে আমাদের দেশে গণতন্ত্র আসছে। তো আমাদের গণতান্ত্রিক ঐতিহ্যটা অত বেশি কি বলে গ্লোরিয়াস না, যেটা হচ্ছে ভারতে আছে। আমাদের দেশে কিন্তু বারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে।
যথার্থ আইনের শাসন থাকতে হবে গণতন্ত্রকে সফল করতে হলে। যদি তোমার দেশে তোমার দেশের আইন যদি পক্ষপাতিত্ব করে, যে নেতার ছেলেকে একভাবে দেখবে, সাধারণ মানুষকে আরেকভাবে দেখবে, তাহলে তো আইনের শাসন থাকলো না। আইনের চোখে যদি মানুষ অসম হয়, সেক্ষেত্রে কিন্তু গণতন্ত্র সফল হয় না। বিচার বিভাগ স্বাধীন হতে হবে। জাজরা স্বাধীনভাবে বিচার কর্মকাণ্ড নিশ্চিত করবে, তাহলে গণতন্ত্র সফল হবে। নেতৃত্ব হচ্ছে সবচেয়ে প্রাইম ফ্যাক্টর। নেতা যদি দক্ষ আর সৎ হয়, গণতন্ত্র স্মুথলি চলে। নেতা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন আর ওই দেশে গণতন্ত্র রাখা কঠিন হয়ে যায়। তখন স্বৈরতন্ত্রের উদ্ভব হয়। গণতন্ত্রে ত্যাগের মনোভাব থাকতে হবে। আহ সব নেতাদেরকে বা যারা কিনা রাজনীতি করে বা জনগণের কথাও যদি বলি, গণতন্ত্রের জন্য তাদেরকে ত্যাগ রাখার, যে কোনো ধরনের স্যাক্রিফাইসের জন্য মনোভাব রাখতে হবে। জনমত থাকতে হবে, সুষ্ঠু জনমত। জনগণের মতামত ছাড়া কোনো আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না। যদি করে তাহলে সেটা গণতন্ত্রের অন্তরায়। সুসংগঠিত রাজনৈতিক দল থাকবে। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের অভাব আছে। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের মাধ্যমে কোনো সভাপতি নির্বাচিত হয় না। আমরা দেখি যে পরিবারতন্ত্রের মতো একটা ব্যাপার, তাই না? পরিবারতন্ত্রের মতো যে বিএনপির মধ্যেও আমরা দেখি পরিবারতন্ত্র, আওয়ামী লীগের মধ্যেও দেখি আমরা পরিবারতন্ত্র। অর্থাৎ যে নেতা ছিল তার আত্মীয়ই আবার নেতা হয়। আরেকজন ভোটাভুটির মাধ্যমে নেতা হয় না। অর্থাৎ দলগুলোর মধ্যে গণতন্ত্রের অভাব আছে। এটা হচ্ছে সুষ্ঠু আমাদের রাজনৈতিক দলগুলো সুসংগঠিত না। গণতন্ত্রের জন্য যেটা অন্তরায়। মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংবিধানের মধ্যে লেখা থাকবে মৌলিক অধিকার। যেমন আমাদের দেশে ২৬ থেকে ৪৭ এর ক অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে এবং এগুলো সুনিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। আমরা যেন প্রত্যেকে আমাদের মৌলিক অধিকার ভোগ করতে পারি। জনগণের সজাগ দৃষ্টি থাকতে হবে। জনগণ যদি ঘুমায় থাকে, তাহলে দেশে বড় বড় পরিবর্তন হবে, লুটতরাজ হবে, কিন্তু জনগণের খবর নাই। তাহলে তো গণতন্ত্র সফল হবে না। জনগণের আস্থা অর্জন করতে হবে সরকারকে। আস্থা অর্জনের মাধ্যমে পুনরায় ভোটে আবার সরকার গঠন করতে হবে। জনগণের আস্থা বাদ দিয়ে নিজেরা যদি সরকার গঠন করে, তবে সেটা গণতান্ত্রিক সরকার হয় না। সরকারি যারা কর্মচারী, তাদের জনহিতকর মানসিকতা থাকতে হবে। আমাদের সরকারি কর্মচারীরা নিজেদেরকে বস মনে করে আর আমাদেরকে দাস মনে করে। আমাদের সাথে তারা ভালো ব্যবহার করে না এবং সেবা দেওয়ার ক্ষেত্রে তারা ঘুষের আশ্রয় নেয়। যে ঘুষ দিলে সার্ভিস পাওয়া যায়, ঘুষ না দিলে সার্ভিস পাওয়া যায় না। এই ধরনের যে অবস্থা, সেটা গণতন্ত্রের অন্তরায়। অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে জনগণের সেবা করার মানসিকতা থাকতে হবে। রাজনৈতিক সমাধানে বিশ্বাস করতে হবে, যে হরতাল দিয়ে বা বয়কট করে ঘেরাও, হ্যাঁ, বা এইগুলা দিয়ে হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সমস্যার সমাধান আনা সম্ভব নয়। গণতন্ত্রে হচ্ছে ২টা দল ৩টা দল, যে কটা রাজনৈতিক দল হয়, একত্রে বসে আলোচনা করে সমাধান আনতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক সমাধান। প্রচার মাধ্যম স্বাধীন এবং মুক্ত থাকবে, তার উপর কোনো ধরনের বাধ্যবাধকতা বা আহ এই একটু ফোনটা ধরবা, এই ফোনটা ধরবা, কোন ধরনের বাধ্যবাধকতা থাকবে না। আচ্ছা, বহুদলীয় ব্যবস্থা থাকবে গণতন্ত্রে। ওটা তো একটু আগে আমরা বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি। সংবিধান হবে লিখিত। লিখিত সংবিধান থাকলে হচ্ছে যে কেউ ওই সংবিধানটার ব্যত্যয় ঘটানোর চেষ্টা করবে না। আর সবশেষে হচ্ছে সংখ্যালঘুর অধিকার থাকবে। যেহেতু গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের সরকার, সেখানে সংখ্যাগরিষ্ঠ শুধু সুযোগ সুবিধা দেওয়া হবে তা না, যারা কিনা সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরও সুযোগ সুবিধার ব্যবস্থা রাখবে। এমনটা করলে পরে গণতন্ত্র সফল হয়। প্রজাতন্ত্রে চলে আসছি। ওই যে আমরা লিককের শ্রেণী বিভাগের মধ্যে প্রজাতন্ত্র দেখেছিলাম, যে শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হয়, এমন সরকার ব্যবস্থাকে বলা হয় প্রজাতন্ত্র। এটা গণতন্ত্রেরই একটা রূপ। এটা বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। উদাহরণ হচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রজাতন্ত্রের ইংরেজি হচ্ছে রিপাবলিকান গভর্নমেন্ট। একনায়কতন্ত্র দেখি। একনায়কতন্ত্র থেকে যদি প্রশ্ন আসে, ওই যে তখন বলতেছিলাম না যে তোমাকে উত্তরের সপক্ষে যুক্তি দিতে চাইতে পারে, সাধারণত চায়। কিন্তু একনায়কতন্ত্র যদি উদ্দীপকে থাকে, তখন বলবে তখন তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে বললে, তখন তুমি অবশ্যই একনায়কতন্ত্রের দোষগুলাই দিবা।
গণতন্ত্রের পক্ষেই দিবা। আমি বলি প্রশ্নটা এরকম হয় যে একটা চার্ট দেওয়া থাকে, টেবিলের এক পাশে গণতন্ত্রের কতগুলা বৈশিষ্ট্য থাকবে, আরেক পাশে একনায়কতন্ত্রের কতগুলা ফিচার থাকবে। তারপর তোমাকে ফাইন্ড আউট করতে বলবে যে ধরো ১ম ঘরটা হচ্ছে ক, পরের ঘরটা হচ্ছে খ। তো ২ টা ঘর থেকে কোনটা কোন ধরনের সরকার ব্যবস্থা? তুমি কোনটাকে উত্তম মনে করো? যেটাকে উত্তম মনে করো ওইটার পক্ষে যুক্তি দাও। সেক্ষেত্রে তুমি গণতন্ত্রের পক্ষে যুক্তি দিবা। হ্যাঁ? আর যদি বিপক্ষে যুক্তি চায় তখন একনায়কতন্ত্রের বিপক্ষে যুক্তি দিবা। একনায়কতন্ত্রের পক্ষে যুক্তি আমার আমার মতে হচ্ছে কখনোই আসার কথা না, বা তোমরা না দেওয়াই ভালো। একনায়কতন্ত্রের পক্ষে যুক্তি না দেওয়াটাই ভালো। যদি স্পেসিফিক ভাবে চায়, স্পেসিফিক ভাবে আসলে কখনো চায় না। তো আমি যতদূর প্রশ্ন দেখেছি। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তি বা একটা গোষ্ঠী, একটা নায়কের হাতে সব ক্ষমতা কক্ষিগত থাকে। সেই সর্বেসর্বা। তার ইচ্ছাতে সবকিছু হয়। অধ্যাপক নিউম্যান বলছে যে একনায়কতন্ত্র বলতে এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সব ক্ষমতা করায়ত্ত করে এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে। এটি গণতন্ত্রের বিপরীত ব্যবস্থা। এর মূলনীতি হচ্ছে এক জাতি, এক দল, এক নেতা। উদাহরণ হচ্ছে আমরা ১ম মহাযুদ্ধের পর ২য় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানিতে হিটলারের উত্থান দেখেছিলাম, ইতালিতে মুসোলিনির উত্থান দেখেছিলাম। এরা হচ্ছিল একনায়ক। এরা নিজেরা যা করত জনগণকে সেটা করতে বাধ্য করত। জনগণের কোনো মতামত নিত না। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলা, এক ব্যক্তির শাসন থাকবে, একজনই শাসন করবে এবং ওই এক ব্যক্তির একটাই দল থাকবে, যেমন আম হিটলারের নাজি পার্টি ছিল, হ্যাঁ? তারপর মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি ছিল। ওই এক ব্যক্তির একটা দল থাকবে। তৃতীয়ত সে হচ্ছে বল প্রয়োগ করে ক্ষমতা পরিচালনা করবে। হিটলার কিন্তু অনেক মানুষকে পর্যন্ত মেরে ফেলেছিল। ইহুদি দেখলেই মেরে ফেলত। এইভাবে অর্থাৎ বল প্রয়োগ করে সে তার শাসনকার্য পরিচালনা করবে। ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীয়করণ। কেন্দ্রীয়করণ হচ্ছে ক্ষমতা যে ভাগ করে আমরা যেটা ডিসেন্ট্রালাইজেশন এ দেখি, ক্ষমতা ভাগ করে এ এ রুট লেভেলে কিছু ক্ষমতা হস্তান্তর করা হয় যাতে শাসনকার্য ভালোভাবে পরিচালিত হয়। কিন্তু একনায়কতন্ত্রে এরকম হবে না। একনায়কতন্ত্রে সব ক্ষমতা ওই একটা নায়কের হাতেই থাকবে। ওই এক ব্যক্তির হাতে সব ক্ষমতা। এভাবে ক্ষমতার কেন্দ্রীয়করণ হয়। প্রহসনমূলক আইনসভা, সেখানে আইনসভা নাও থাকতে পারে। যদি থাকে সে আইনসভার কথা কিন্তু কেউ শুনে না। মানে যে কিনা একনায়ক। হিটলার কিন্তু তার আইনসভার কথা শুনে নাই। যখন হিটলার রাশিয়ায় আক্রমণ করছিল, তার যে আ ডিফেন্স পরিষদের যে অন্যান্য সদস্যরা তারা তাকে বলেছিল যে, "এই মুহূর্তে রাশিয়ার আবহাওয়া ভালো না। আপনি যে ওখানে সোলজারদের পাঠাচ্ছেন তারা বেঁচে ফিরে আসতে পারবে না।" সে তাদের কথা শুনে নাই। সে কিন্তু সোলজারদের পাঠাইছিল এইরকম বিরূপ আবহাওয়ার মধ্যে যুদ্ধ করার জন্য পর্যাপ্ত শীতবস্ত্র না দিয়েই পাঠিয়েছিল। অর্থাৎ আইনসভাটা আসলে প্রহসনমূলক হয়ে গেল। সে কারো আলোচনা শুনল না, সে কারো মতামত নিল না। অর্থাৎ নামমাত্র আইনসভা। প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার। অর্থাৎ প্রচার যন্ত্র কিন্তু দিনরাত ওই একনায়কের গুণকীর্তন করবে। প্রকৃত সত্য কখনোই তুলে ধরবে না। একক আদর্শবাদ। ওই একনায়ক যে আছে তার আদর্শ হচ্ছে দেশে সবসময় প্রচারিত হতে থাকবে। সর্বাত্মকবাদ। সর্বাত্মকবাদ হচ্ছে এমন একটি ধারণা যেখানে হচ্ছে জনগণের থেকে রাষ্ট্রকে গুরুত্ব বেশি দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রের কল্যাণে জনগণকে প্রয়োজনে মেরেও ফেলা যায়। এরকম একটা ধারণা হচ্ছে সর্বাত্মকবাদ। যেটা আমরা প্লেটোর সর্বাত্মকবাদ আমরা পড়েছিলাম যে প্লেটোর যে আদর্শ রাষ্ট্র সেটা হচ্ছে সর্বাত্মকবাদী রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের কল্যাণে জনগণকে জলাঞ্জলি দেওয়া যায়। তো হিটলার, মুসোলিনিও কিন্তু তাই করেছে। যে তারা তাদের সাম্রাজ্যবাদী পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা দেশের প্রচুর মানুষকে এই যে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছে এবং তাদেরকে মেরে ফেলেছে। তো এটা হচ্ছে সর্বাত্মকবাদ। এরপর তান্ত্রিক রাজারা সাধারণত যুদ্ধবাদী এবং সাম্রাজ্যবাদী হয়। আমরা হিটলার, মুসোলিনিকে তাই দেখছি, যুদ্ধবাদ, তারা ছিল যুদ্ধবাদী, তারা যুদ্ধ করছে, তারা সাম্রাজ্যবাদী, তারা সাম্রাজ্যের বিস্তার ঘটাচ্ছিল। শান্তি এবং আন্তর্জাতিকতার বিরোধী। এই একনায়করা শান্তির সাথে এদেরকে শান্তির কথা বললে পাওয়া যায় না। এদেরকে যুদ্ধের কথা বললে পাওয়া যায়। এরা আন্তর্জাতিক যে গণসার্বভৌমত্ব বা একটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে শ্রদ্ধা করবে, বা অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান জানাবে। এই ধরনের মতামত বা ধারণা তারা বিলং করে না।
উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ হচ্ছে জাতীয়তাবাদের বিকৃত রূপ। জাতীয়তাবাদ হচ্ছে আমাদের এমন একটা অনুভূতি যা আমাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। আর উগ্র জাতীয়তাবাদ হচ্ছে আমি নিজেকে এতটাই সুপ্রিম মনে করি যে আমি অন্য কাউকে সহ্যই করতে পারি না। আমি অন্যদেরকে একদম ডিমলিশ করে দিতে রাজি আছি। যেটা কিনা হিটলার করত। হিটলার এই কাজটা করছিল যে আমরা জার্মানরা হচ্ছে সবচেয়ে সুপ্রিম, আমরা পিওর, আমরা বিশুদ্ধ রক্তের অধিকারী, আর অন্যরা সবাই খারাপ। তো অন্যদেরকে সবাইকে মেরে ফেলো, ধ্বংস করো, ধ্বংস করে তারপর আমরা হচ্ছে আমাদের আহ আমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করি। ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্র বিরোধী। একনায়কতন্ত্র গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটা ব্যবস্থা, সুতরাং গণতন্ত্র বিরোধী হবে, এটাই স্বাভাবিক। আর ব্যক্তি স্বাধীনতা একনায়কতন্ত্র সমর্থন করে না, যেহেতু একনায়কের ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়, জনগণের মতামত বা জনগণ স্বাধীনভাবে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, এই ধরনের কোনো ধরনের পরিস্থিতি তৈরি করা হয় না, এই ধরনের পরিবেশ দেয়া হয় না। আর হচ্ছে দায়িত্বহীনতা, আমরা একটা জানি হচ্ছে দায়িত্বশীলতা বা জবাবদিহিতা, আর তার ঠিক বিপরীত হচ্ছে দায়িত্বহীনতা, অর্থাৎ কোনো ধরনের জবাব দেয় না একনায়ক। একনায়ক তার কাজের জন্য কোনো ধরনের জবাব দেয় না। এগুলো হচ্ছে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। আর আমি বলবো তোমাদেরকে একনায়কতন্ত্রের গুণ আর ত্রুটিগুলা চোখ বুলাবা। তো একনায়কতন্ত্রের ত্রুটিটাতে বেশি চোখ বুলাবা এই জন্য যে ওই যে বলছি না একটা ছক থাকবে। আমি এইটাতে কোনো প্রশ্ন অ্যাড করছি কিনা এটা সামনে গেলে দেখতে পাবো। আমি একটু দেখি, বরং প্রশ্ন থাকার কথা। এই যে একটা নমুনা উদ্দীপক দেখাই, দেখতে পাচ্ছ একটা নমুনা উদ্দীপক। কতে একটা রাষ্ট্র দেওয়া আছে, খতে একটা রাষ্ট্র দেওয়া আছে। কতে রাষ্ট্র হচ্ছে একাধিক রাজনৈতিক দল, সরকারের অন্যান্য বিভাগের উপর আইন বিভাগের প্রাধান্য, নেতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত। খতে দেওয়া আছে একটি মাত্র রাজনৈতিক দল, নামমাত্র আইনসভা, নেতা উত্তরাধিকার সূত্রে নির্ধারিত। বলতো কতে কোন ধরনের সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে? মেয়েরা, কতে কোন ধরনের সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে? ওমা, কেউ কিছু বলে না কেন? দেখি আমি নাম ধরে ডাকি। ইতি, উনিশশো, গণতন্ত্র। হ্যাঁ, কে বলছে? আয়শা বলছে। আর খতে কোন ধরনের সরকার ম্যাম ব্যবস্থা? কতে গণতন্ত্র হয়েছে, খতে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র। হ্যাঁ, খতে খতে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র। হ্যাঁ, একটিমাত্র রাজনৈতিক দল, নামমাত্র আইনসভা, নেতা উত্তরাধিকার সূত্রে, এটা আমরা একনায়কতন্ত্র বলতে পারি। আবার চরম রাজতন্ত্রও কিন্তু এইরকম। কিন্তু যেহেতু রাজনৈতিক দল বলতেছে, সুতরাং আমরা চরম রাজতন্ত্র বলবো না। ৩ নম্বর পয়েন্ট নিয়ে আমার কনফিউশন হয়েছে যে নেতা উত্তরাধিকার সূত্রে নির্ধারিত হওয়ার কি দরকার ছিল। যাই হোক, এটা ক গণতন্ত্র, খ হচ্ছে একনায়কতন্ত্র। প্রশ্ন বলছে যে উদ্দীপকে বর্ণিত ক রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান ব্যাখ্যা করো। তখন তোমরা বলবা যে প্রথম লাইনে লিখে দিবা যে উদ্দীপকে যে বিদ্যমান সরকারটি হচ্ছে গণতন্ত্র, তারপর এটার ব্যাখ্যায় গিয়ে এটার সংজ্ঞা দিবা, বৈশিষ্ট্য দিবা। ঠিক আছে? খালি ২ লাইনে শেষ করবা না। এটা ৩ এর জন্য তো অন্তত ১.৫ পৃষ্ঠা ২ পৃষ্ঠা লিখতে হবে। এইজন্য বৈশিষ্ট্যগুলা দেওয়া প্রয়োজন। আর ঘতে বলেছে খ রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে কি করবা? ওই যে বলছিলাম উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য গুণগুলা লিখতে হয়। তো তোমরা একনায়কতন্ত্রের গণতন্ত্রের গুণগুলা লিখে দিবা। তাহলে সপক্ষে যুক্তি হয়ে গেল। বুঝতে পারছো? এইরকম হবে প্রশ্ন। আচ্ছা, এরপর একনায়কতন্ত্রের দোষ গুণ আমরা পড়েছি। তুলনামূলক আলোচনাটা দেখে নিই। তুলনামূলক আলোচনা অর্থাৎ একনায়কতন্ত্র গণতন্ত্রের পার্থক্যটা কি? দেখো, শাসকের সংখ্যার ক্ষেত্রে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা দলের শাসন। ক্ষমতার উৎস জনগণ, গণতন্ত্রের ক্ষমতার উৎস জনগণ, একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস একজন ব্যক্তি বা একটি দল। গণতন্ত্রে ব্যক্তির ভূমিকা প্রাধান্য পায়, কারণ ব্যক্তি কিন্তু মতামত প্রকাশ করতে পারে ভোটের মাধ্যমে। কিন্তু একনায়কতন্ত্রে ব্যক্তি ভোট দিতে পারে না, সেখানে রাষ্ট্রই চরম এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতার বিরোধী।
গণতন্ত্রে হচ্ছে আইনসভা সার্বভৌম, কারণ এখানে আইনসভাই কিন্তু ওই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহিতা করে, যার জন্য আইনসভা সার্বভৌম। আমাদের সংবিধানের ৭ নং অনুচ্ছেদে বলা আছে আমাদের দেশে আইনসভা সার্বভৌম। আর একনায়কতন্ত্রে আইনসভাটা হচ্ছে প্রহসনমূলক, অর্থাৎ লোক দেখানো, তার খুব একটা কোনো কাজ নাই। যুদ্ধ, শান্তি, জাতীয়তাবাদের ক্ষেত্রে গণতন্ত্র শান্তিতে বিশ্বাস করে, আর একনায়কতন্ত্র হচ্ছে উগ্র জাতীয়তাবাদ আর যুদ্ধে বিশ্বাস করে। হিটলারের উক্তি ছিল, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। আর সর্বাত্মকবাদী সরকার, যে সর্বাত্মকবাদ বলতে যেটা বুঝাই বলছিলাম, যে রাষ্ট্রই সব, ব্যক্তির কোনো ভূমিকা নাই। তো গণতন্ত্র সর্বাত্মকবাদকে ঘৃণা করে, কারণ গণতন্ত্র হচ্ছে জনগণ বা ব্যক্তিকে প্রাধান্য দেয়। আর একনায়কতন্ত্র সর্বাত্মকবাদকে প্রশ্রয় দেয়, কারণ হচ্ছে একনায়কতন্ত্র হচ্ছে রাষ্ট্রকে প্রাধান্য দেয়, ব্যক্তিকে প্রাধান্য দেয় না। দলের সংখ্যা, গণতন্ত্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, একনায়কতন্ত্রে একটাই রাজনৈতিক দল থাকে, যার জন্য বিরোধী দল থাকে না। নেতৃত্বের ক্ষেত্রে হচ্ছে গণতন্ত্রে যৌথ নেতৃত্ব থাকে, একটা মন্ত্রিসভা থাকে, সেখানে অনেকগুলা মন্ত্রী থাকে, একজন প্রধানমন্ত্রী থাকে। একনায়কতন্ত্রে ওই একটা ব্যক্তি বা একটা নেতার নেতৃত্ব থাকে, সেখানে ওই যে প্রহসনমূলক আইনসভা থাকে, তাদের আসলে কোনো ভূমিকা থাকে না। প্রচার মাধ্যমে স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের স্বাধীন প্রচার মাধ্যম থাকে, একনায়কতন্ত্রে ওই প্রচার মাধ্যমের উপরও নিয়ন্ত্রণ থাকে। সম্মতি হচ্ছে গণতন্ত্রে জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, একনায়কতন্ত্র হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং একনায়কের সিদ্ধান্ত, মানে সেখানে জনগণের কোনো সম্মতি থাকে না। স্থায়িত্বের দিক থেকে গণতন্ত্র স্থায়ী, একনায়কতন্ত্র অস্থায়ী, কারণ একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় সবসময় আমরা কিন্তু রেভুলেশন হতে দেখি। হিটলারও কিন্তু টিকে নাই, মুসোলিনিও টিকে নাই, কারণ এই ধরনের সরকার ব্যবস্থায় রেভলিউশন হয়, একনায়কতন্ত্রকে কেউ মেনে নেয় না। তারপর ব্যালট বনাম শক্তি, গণতন্ত্রে ব্যালটের প্রাধান্য অর্থাৎ ভোটের প্রাধান্য, আর একনায়কতন্ত্রে বুলেট বা পেশি শক্তির প্রাধান্য অর্থাৎ বল প্রয়োগ করে ক্ষমতায় থাকা হয়। বিরোধী দলের অবস্থান হচ্ছে, গণতন্ত্রে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, সম্মান করা হয়। একনায়কতন্ত্রে বিরোধী দল বলতে কিছু থাকেই না, আর যদি থাকে দেখবা কি ওই বিরোধী দলকে কিন্তু মেরে ফেলা হয় বা বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া হয়, অ্যাবলিশ করে দেওয়া হয়, অর্থাৎ বরদাস্ত করা হয় না। মানব প্রকৃতির ক্ষেত্রে গণতন্ত্র আশাবাদী, আর একনায়কতন্ত্র হচ্ছে আশাবাদ পোষণ করে না। আইনের শাসনের ক্ষেত্রে গণতন্ত্রের অপরিহার্য একটা অংশ হচ্ছে আইনের শাসন, অর্থাৎ সবাই আইনের চোখে সমান হবে। একনায়কতন্ত্রে হচ্ছে আইনের কোনো সার্বভৌমত্ব নাই। একনায়ক যিনি থাকেন, তিনি আইনকে নিজের মতো করে প্রয়োগ করে থাকেন। আচ্ছা, একনায়কতন্ত্র গণতন্ত্র আজকে শেষ, আরেকটা বোর্ড প্রশ্ন দিয়ে শেষ করে ফেলি। মিস্টার ক একটি প্রতিষ্ঠানের প্রধান, এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে, ঠিক আছে, অর্থাৎ সর্বশেষ 2020-এ তো পরীক্ষাই হয় নাই, তার আগের বছর আসছে। মিস্টার ক একটি প্রতিষ্ঠানের প্রধান, তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সব কাজের জন্য প্রতিষ্ঠানের সদস্যদের নিকট জবাবদিহিতা করেন, ফলে তার প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মিস্টার খ আরেকটি প্রতিষ্ঠানের প্রধান, তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রতিষ্ঠানের কারোর সাথে পরামর্শ করেন না, বরং তার মতামত অন্যদের উপর চাপিয়ে দেন। উদ্দীপকে বর্ণিত মিস্টার ক এর আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করো? ব্যাখ্যা করো। কে বলবে? দাঁড়াও আমি ডাকতেছি। সুলতানা, সুলতানা আনমিউট করো। জি মিস। বলো তো এই ক প্রতিষ্ঠানটা কোন ধরনের সরকার ব্যবস্থা? পারতেছো না? না মিস। আর এতক্ষণ ধরে তাহলে আমি কি পড়ালাম? আমি এতক্ষণ যা পড়াইছি সেখান থেকেই তো এই প্রশ্নটা। ইপ্তি বলো। ইপ্তি। ম্যাম এটা সংসদীয় হয় না? না রে, এটা সংসদীয় না, এটা গণতন্ত্র। গণতন্ত্র। এটা গণতন্ত্র কেমন করে বুঝবা বলি, এটা ঠিক পরে যখন খ নিয়ে আলোচনা করতেছে তখন দেখো পরামর্শ কারোর সাথে করে না। খ তো এইটা তো তোমরা শিওর যে খতে কিন্তু স্বৈরতন্ত্রের কথা বলা হয়েছে, ঠিক না? তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রতিষ্ঠানের কারোর সাথে পরামর্শ করেন না, মতামত চাপিয়ে দেন।
এখন তুমি দুইটা যখন প্যারা দিল, দুইটা যখন সরকার সম্পর্কে আলোচনা করলো, দুইটা অবশ্যই মানে একই সরকারের দুইটা রূপ হবে। এখন তুমি যদি উপরেরটারে সংসদীয় বলো তাহলে নিচেরটা তো রাষ্ট্রপতি শাসিত হওয়ার কথা, কিন্তু নিচেরটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার না, নিচেরটা হচ্ছে গিয়ে স্বৈরতন্ত্র। যেহেতু নিচেরটা স্বৈরতন্ত্র তাহলে উপরটা অবশ্যই গণতন্ত্র। ঠিক আছে, একটু খেয়াল করো, এখানে দেখো যে সহকর্মীদের সাথে পরামর্শক্রমে আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে পরিচালনা করে এবং তার কাজের জন্য সদস্যদের নিকট জবাবদিহিতা করে। এটা সংসদীয়, হ্যাঁ, এমন না যে এটা সংসদীয় না, কিন্তু এটা আমরা গণতন্ত্র কেন বলবো? কারণ নিচের যে প্যারাটা, নিচের প্যারাতে আমাদেরকে স্বৈরতন্ত্রের যতগুলা হিন্টস আছে দেওয়া আছে। নিচেরটা যেহেতু স্বৈরতন্ত্র, উপরে